গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা শূন্যের দান। ভাদুড়ী মহাশয় গঙ্গার ধারে তাহার নির্দিষ্ট স্থানটিতে গিয়া সেদিনও উপবেশন করিলেন। রোজই উপবেশন করেন। বৈকালে রোদটা যখন পড়িয়া আসে তখন তিনি আর ঘরে থাকিতে পারেন না। একটা অদ্ভুত আকর্ষণ তাহাকে গঙ্গার ওই স্থানটির দিকে টানিতে থাকে। স্থানটির যে বিশেষ কোনো একটা বৈশিষ্ট্য আছে তাহাও নয়। হেলিয়া পড়া একটা বটগাছের আড়ালে সামান্য একটু স্থান, আশেপাশে ঝোপঝাড় ময়লা আবর্জনাও আছে। ভাদুড়ী মহাশয় যে স্থানে প্রত্যহ বসেন কেবল সেই স্থানটি ছোট আসনের মতো একটু জায়গা, বেশ পরিচ্ছন্ন। মনে হয় কেহ যেন পরিষ্কার করিয়া রাখিয়াছে। আসলে কিন্তু তাহা নয়। ভাদুড়ী মহাশয় রোজ ওই স্থানটিতে বসেন বলিয়া স্থানটি তৃণশূন্য। ভাদুড়ী মহাশয় প্রত্যহ আসিয়া যখন বসিতে যান তখন ওই তৃণশূন্য স্থানটুকু তাহার মনে অদ্ভুত একটা ভাবের সঞ্চার করে। একটু রিক্ত হাসি হাসিয়া ভাবেন, আমার ছোঁয়াচ লেগে কচি ঘাসগুলো পর্যন্ত পুড়ে গেল। ভাবেন, কিন্তু ঠিক সেই স্থানটিতেই আবার উপবেশন করেন। উপবেশন করিবার পূর্বে পকেট হইতে রুমাল বাহির করিয়া স্থানটি একবার ঝাড়িয়া লন। বহুদিন হইতেই এই একই ব্যাপারের পুনরাবৃত্তি চলিয়াছে। ভাদুড়ী মহাশয়ের বয়স 70-এর কাছাকাছি। গভর্নমেন্টে চাকরি করিতেন, ভালো চাকরি করিতেন। 55 বছর বয়সে রিটায়ার করিয়াছেন। যখন চাকরি করিতেন তখন তাহার মোটর ছিল, আটদালি চাপরাশি ছিল, মান সম্ভ্রম ছিল, অনেক লোক ঝুঁকিয়া সেলাম করিত। ভালো ভালো বাড়িতে বাস করিতেন। 3 পুত্র এবং রূপসী পত্নী লইয়া তিনি বহু লোকের ঈর্ষাভাজন হইয়াছিলেন। কিন্তু এখন আর কিছু নাই, সব গিয়াছে। বড় ছেলেটি কুসঙ্গে পড়িয়া বহুদিন পূর্বে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। অনেক চেষ্টা করিয়াও তাহার কোনো খবর তিনি আর সংগ্রহ করিতে পারেন নাই। মেজ ছেলের পত্নীর সহিত তাহার পত্নীর বনিবনাও হয় নাই, সে বহুকাল পূর্বে পৃথক হইয়া গিয়াছে। এখন মিরাটে চাকরি করে, চিঠিপত্র লেখে না। মেজ ছেলের সহিত বিচ্ছেদ ঘটিবার ঠিক পরেই তিনি রিটায়ার করেন। ঠিক এই সময়ে তাহার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরানন্দ স্বামীর সহিত দেখা হয়। তাহার এক বন্ধু স্বামীজির নিকট মন্ত্র লইয়াছিলেন। বন্ধুর সহিত কয়েকদিন স্বামীজির নিকট যাতায়াত করিয়া সংসারের অনিত্যতা সম্বন্ধে যেসব কথা তিনি শুনিলেন তাহা নিজের অভিজ্ঞতার সহিত মিলিয়া গেল। ইহাও তাহার মনে হইল, এতকাল তো সংসারের মোহে আবদ্ধ হইয়া কলুর বলদের মতো ঘানি টানিয়াছেন, এখন রিটায়ার করার পরও সংসার পঙ্কে ডুবিয়া আছেন। এইবার পরলোকের চিন্তায় মন দেওয়া উচিত। তাহার বন্ধু বিনোদ লস্কর যখন 2 ভ্রুর মধ্যবর্তী স্থানে আলো দেখিতে পাইয়াছেন, মারোয়াড়ি পূরণমল যখন মন্ত্রের সাহায্যে নিজের আসন হইতে প্রায় 1 বিঘত উঠিয়া শূন্যে অবস্থান করিতে সক্ষম হইয়াছেন, তখন তিনি বা ব্যর্থকাম হইবেন কেন? ভগবানের স্বরূপ উপলব্ধি করিবার উহাই যদি পথ হয়, তাহা হইলে সেই পথে চলিবার যোগ্যতা তাহারও নিশ্চয়ই আছে, কিংবা হইবে। বিনোদ লস্কর স্কুলে কলেজে চাকরির ক্ষেত্রে সবসময় তাহার তুলনায় হীনপ্রভু ছিলেন। স্বামীজিও তাহাকে উৎসাহিত করিলেন। সুতরাং রিটায়ার করার পর তিনি দীক্ষা লইয়া গুরু প্রদর্শিত পন্থায় ভগবানের স্বরূপ উদ্ঘাটনে ব্যাপৃত রহিলেন। কিছুদিন ইহা লইয়া আর কিছু না হোক সময়টা বেশ কাটিতে লাগিল। নির্জন একটা ঘরে পদ্মাসনে বা সুখাসনে বসিয়া প্রাণায়াম করিতে ভালোই লাগিত। সেই সময়টা অন্তত গৃহিণীর বাক্যবান হইতে রেহাই পাওয়া যাইত। এই পথে লাগিয়া থাকিলে তিনিও ভ্রুযুগলের মধ্যে হয়তো আলোকবিন্দু দেখিতে পাইতেন, শূন্যেও হয়তো উঠিতে পারিতেন। কিন্তু তিনি লাগিয়া থাকিতে পারিলেন না। প্রথমত তাহার কৃতি 3য় পুত্রটি যখন হঠাৎ যক্ষারোগে মরিয়া গেল, তিনি তখন সহসা ধর্মেই বিশ্বাস হারাইয়া ফেলিলেন। কোন করুণাময় সর্বশক্তিমান সত্তার অস্তিত্বে বিশ্বাস করিবার শক্তি যেন আর তাহার রহিল না। দ্বিতীয়ত,
কিছুদিন হইতে প্রাণায়াম করিবার সময় বুকের একপাশে তিনি একটা বেদনা অনুভব করিতেছিলেন। এই কথা শুনিয়া একজন ডাক্তার তাহাকে প্রাণায়াম করিতে নিষেধ করিলেন। সুতরাং গুরু প্রদর্শিত পথে তিনি চলিতে পারিলেন না। গুরুর সংস্রব তাহাকে ত্যাগ করিতে হইল, কারণ রিটায়ার করিয়া কলিকাতার যে বাসাটি ভাড়া করিয়া তিনি ছিলেন, পুত্রের মৃত্যুর পর সে বাসায় থাকা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তিনি দেশে চলিয়া গেলেন। গঙ্গার তীরে এক অখ্যাত পল্লীতে বহুকাল পূর্বে তাহার পূর্বপুরুষেরা বাস করিতেন। ভাদুড়ী মহাশয়ের পিতাও রিটায়ার করিবার পর দেশে গিয়াই বাস করিয়াছিলেন, কিন্তু তাহার মৃত্যুর পর দেশের বাড়ি খালি পড়িয়াছিল। ভাদুড়ী মহাশয়ের কল্পনা ছিল সুবিধামতো খরিদ্দার পাইলে বাড়িটা বিক্রয় করিয়া দিবেন। স্থির করিয়াছিলেন কলিকাতাতেই বাকি জীবনটা অতিবাহিত করিবেন। কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্যরূপ। যে পুত্রের ভবিষ্যৎ সম্ভাবনাকে কেন্দ্র করিয়া তিনি কলিকাতার গৃহস্থালী পাতিয়াছিলেন, সেই পুত্রই যখন বাঁচিল না, তখন কলিকাতার সম্বন্ধে আর কোনো মোহ তাহার রহিল না। এমনিতেই কলিকাতায় বাস তাহার পক্ষে সুখকর ছিল না। যখন চাকরি করিতেন তখন ফাঁকা জায়গায় সুনির্মিত বড় বড় বাড়িতে তাহার থাকিবার স্থান নির্দিষ্ট হইত। সেই সব বাড়ির তুলনায় কলিকাতার এঁদো গলির মধ্যে অবস্থিত সংকীর্ণ বাসাটি নরকবৎ। তাছাড়া প্রত্যহ থলি হাতে ভিড় ঠেলিয়া বাজার করা অত্যন্ত অপ্রীতিকর ব্যাপার ছিল তাহার পক্ষে। এসব কাজ পূর্বে তাহার আড়দালিরা করিত, কিন্তু এখন অত বেতন দিয়া চাকর রাখিবার সামর্থ্য নাই, নিজেকেই বাজার করিতে হয়। আয় কমিয়া গিয়াছিল, তৃতীয় পুত্রের পড়া তখনও শেষ হয় নাই। তাছাড়া চিররুগ্না গৃহিণীর চিকিৎসার জন্য অনেক খরচ হইত, চাকর রাখিবার মতো উদ্বৃত্ত অর্থ হাতে থাকিত না। পুত্রের জন্যেই কষ্ট করিয়া কলিকাতায় ছিলেন। পুত্রই যখন চলিয়া গেল, তখন তিনি কলিকাতার বাসা তুলিয়া দিয়া পূর্বপুরুষদের ভিটায় ফিরিয়া আসিলেন। প্রথম প্রথম কিছুদিন বেশ সুখেই ছিলেন। বাড়িটা পাকা, বেশ প্রশস্ত উঠান, পাশেই একটি পুষ্করিণী। উঠানে তরিতরকারি লাগাইয়া, পুকুরে মাছ ধরিয়া, পাড়াপড়শিদের সুখ দুঃখের সঙ্গে নিজেকে জড়িত করিয়া একটা নতুন জীবনের স্বাদ কিছুদিনের জন্য তিনি পাইয়াছিলেন। কিন্তু মাত্র কিছুদিনের জন্য। গৃহিণীর স্বাস্থ্য পূর্বেই ভাঙিয়া পড়িয়াছিল। বাতের প্রকোপে তিনি সাধারণত শয্যাগতই থাকিতেন। পল্লীগ্রামে আসিয়া ইহার উপর তাহাকে ম্যালেরিয়ায় ধরিল। ডাক্তার থাকেন 2 ক্রোশ দূরে, পদব্রজে গিয়া তাহাকে খবর দিতে হয়। খবর দিবার পরও তিনি সঙ্গে সঙ্গে আসেন না, আসিতে পারেন না। অনেক সময় 1 দিন, কখনো কখনো 2 দিন পরে আসেন। পোস্ট অফিস হইতে ম্যালেরিয়ার জ্বর কুইনাইন কিনিয়া কিছুদিন চালাইবার চেষ্টা করিলেন, কিন্তু পোস্ট অফিসও কাছে নয়, প্রায় মাইল 2 দূরে। কুইনিন ফুরাইয়া গেলে পোস্ট অফিস হইতেও আনা সবসময় হইয়া উঠিত না, কারণ তিনি নিজেও মাঝে মাঝে অসুস্থ হইয়া পড়িতেন। কম্প দিয়া জ্বর আসিত, পেটে গোলমাল তো ছিলই, তাছাড়া বয়স ক্রমশ বাড়িতেছিল, দুর্বল হইয়া পড়িয়াছিলেন। সুতরাং এমন দিনও মাঝে মাঝে উপস্থিত হইতে লাগিল, যখন স্বামী স্ত্রী উভয়ই অসুখে পড়িয়াছেন, ওষুধপথ্যের ব্যবস্থা করিবার লোক নাই। পল্লীগ্রামে চাকর বা রাঁধুনি পাওয়া সহজ নয়। অনেক খোসামোদ করিয়া একটি স্থবিরা ব্রাহ্মণীকে তিনি পাচিকা রূপে নিযুক্ত করিতে সক্ষম হইয়াছিলেন। সেও মাঝে মাঝে অসুস্থ হইয়া পড়িত। একটি বাগদিবও আসিয়া কাপড় কাচা, বাসন মাজা প্রভৃতি করিত, কিন্তু তাহাকে লইয়াও শান্তি ছিল না। সে যুবতী ছিল, কথায় কথায় ফিক ফিক করিয়া হাসিত। ভাদুড়ী মহাশয়ের সহধর্মিণী সন্দেহ করিতে লাগিলেন যে বৃদ্ধ ভাদুড়ী মহাশয় গোপনে গোপনে হয়তো উহার সহিত অবৈধ প্রণয়সূত্রে আবদ্ধ হইতেছেন। কোনো প্রমাণ ছিল না, কিন্তু সন্দেহ প্রমাণের উপর নির্ভর করে না। ভাদুড়ী মহাশয় চলৎশক্তিরহিত না হইলে প্রায়ই বাড়ির বাহিরে চলিয়া যাইতেন, কিন্তু বাহিরে গিয়া তাহাকে আরও বিপদে পড়িতে হইত। বাহিরে বসিবার স্থান কোথায়? একটু দূরে মিত্র মহাশয় আছেন, ভাদুড়ী মহাশয় গেলে তিনি অভ্যর্থনাও করেন, কিন্তু ভাদুড়ী মহাশয় সেখানে যাইতে চান না। পরনিন্দা, পরচর্চা, বর্তমান গভর্নমেন্টের অক্ষমতা, খাদ্যদ্রব্যের অভাব প্রভৃতি ছাড়া অন্য কোনো প্রকার আলোচনা করিতে
মিত্র মহাশয় হয় অপারগ, না হয় অনিচ্ছুক। ভাদুড়ী মহাশয়ের ওসব ভালো লাগে না, সুতরাং মিত্র মহাশয়কে তিনি পারতপক্ষে এড়াইয়া চলেন। মিত্র মহাশয়কে বাদ দিলে কাছাকাছি আর 2টি মাত্র বাড়ি বাকি থাকে, কিন্তু সে 2টিও অগম্য। একটি চৌধুরীদের বাড়ি, সেখানে নানা বয়সের বহু বিধবা বাড়ির বৃদ্ধ চাকর নিতাইচরণের তত্ত্বাবধানে থাকে। বাড়ির কর্তা কলিকাতার চৌধুরী অ্যান্ড দাস নামক লৌহ ব্যবসার প্রতিষ্ঠানের অর্ধস্বত্বাধিকারী। তিনি নিজে সপরিবারে কলিকাতায় বাস করেন। আত্মীয় বিধবাগুলিকে তিনি দেশের বাড়িটি ছাড়িয়া দিয়েছেন। কিছু জমি আছে, বৃদ্ধ ভৃত্য নিতাইচরণের আনুকূল্যে সেই জমি হইতে বৎসরের খাবারটা সংগৃহীত হয়। চৌধুরী মহাশয় মাসে মাসে 30টি টাকাও নিতাইচরণের নিকট পাঠান। জনশ্রুতি এই 30 টাকার অংশ লইয়া 12টি বিধবার মধ্যে মাঝে মাঝে তুমুল কলহ বাঁধিয়া যায়। যেদিন পিয়ন আসিয়া টাকাটি দিয়া যায়, তাহার পর 3-4 দিন বাড়িতে নাকি কাকচিল পর্যন্ত বসিতে সাহস করে না। দ্বিতীয় বাড়িটি অপুত্র কেনারাম চক্রবর্তীর। স্বামী স্ত্রী উভয়ই সূচিবায়ুগ্রস্ত। স্নান করা, হাত ধোয়া, চতুর্দিকে গোবর জল এবং গঙ্গাজল ছিটানো, এইসব লইয়াই থাকেন তাহারা। ভাদুড়ী মহাশয় 2-1বার তাহাদের বাড়িতে গিয়া আলাপ জমাইবার চেষ্টা করিয়াছিলেন। চক্রবর্তী মহাশয় লোক খারাপ নন, হাসি মুখে আলাপ করিয়াছিলেন, কিন্তু প্রতিবারই ভাদুড়ী মহাশয়ের কেমন যেন সন্দেহ হইয়াছিল যে যদিও কেনারামবাবু মুখে ভদ্রতার চূড়ান্ত করিতেছেন, কিন্তু মনে মনে তাহার একটা অস্বস্তি হইতেছে। তাহার চোখের ভাষা অন্যরকম। একদিন তিনি প্রত্যক্ষ করিয়াছিলেন যে তিনি উঠিয়া আসিবার পরই চক্রবর্তী গৃহিণী ভেতর হইতে 1 বালতি গোবর জল পাঠাইয়া দিলেন এবং যে স্থানে ভাদুড়ী মহাশয় বসিয়াছিলেন সেই স্থানটি চক্রবর্তী মহাশয় পূর্ণ উদ্যম সহকারে ধুইতে লাগিলেন। ইহার পর ভাদুড়ী মহাশয় আর চক্রবর্তী মহাশয়ের বাড়িতে পদার্পণ করেন নাই। সুতরাং বাড়ি হইতে বাহির হইয়া ভাদুড়ী মহাশয় একটু মুশকিলে পড়িয়া যাইতেন। কোথাও আশ্রয় নাই। কলিকাতার পার্কগুলির কথা মনে পড়িত। চায়ের দোকানগুলি, বিশেষ করিয়া বোস মহাশয়ের ছোট দোকানটির ছবি মানুষপটে ফুটিয়া উঠিত। কিন্তু কলিকাতায় ফিরিবার আর উপায়ও নাই, ইচ্ছাও নাই। লজ্জার মাথা খাইয়া মেজ ছেলেকে একটা চিঠি লিখিয়াছিলেন। মেজ ছেলে তাহার উত্তরও দিয়াছিল। লিখিয়াছিল, আপনি ও মা এখানে চলিয়া আসুন, দেশে কষ্ট করিয়া পড়িয়া থাকিবার দরকার কি। তাহার স্ত্রী কিন্তু সম্মত হইলেন না যাইতে। বলিলেন, শ্বশুরের ভিটা আঁকড়াইয়া শত কষ্ট সহ্য করিয়াও তিনি গ্রামে পড়িয়া থাকিবেন, তবু পুত্রবধূর হাত তোলা হইয়া থাকিতে পারিবেন না। স্বামীর আত্মসম্মানহীনতার জন্য তাহাকে যৎপরনাস্তি গঞ্জনাও দিলেন। ভাদুড়ী মহাশয় অনুভব করিলেন তিনি পাঁকে আটকাইয়া গিয়াছেন এবং এইভাবেই বাকি জীবনটা কাটাইতে হইবে। কাটাইতে তাহার আপত্তি ছিল না। অসুস্থ এবং রুগ্ন স্ত্রীর বাক্য যন্ত্রণা সহ্য করিয়া, ম্যালেরিয়ায় ভুগিয়া এই অজ পাড়া গাঁয়ে বাকি জীবনটা কাটাইতে তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু সমস্যা দাঁড়াইয়াছিল, কি লইয়া থাকিবেন? মনের কিছু একটা অবলম্বন তো চাই। ধর্মের উপর আর আস্থা ছিল না। সময় পাইলে মাঝে মাঝে বই পড়িতেন। কিছু বই তাহার ছিল, কিন্তু কতক্ষণ বই পড়া যায়? সর্বাপেক্ষা মুশকিল হইত বিকালবেলাটা, যখন চাকরি করিতেন, ক্লাবের মেম্বার ছিলেন, টেনিস খেলিতেন, ব্রিজ খেলিতেন। সময় কাটাইবার কত উপায় ছিল, কিন্তু এই গ্রামে ক্লাব দূরের কথা, পোস্ট অফিস নাই, রেলওয়ে স্টেশন নাই। গঙ্গার ওপারে স্টেশন, সেখানে নামিয়া নৌকা যোগে এখানে আসিতে হয়। ভাদুড়ী মহাশয় অবশেষে বাধ্য হইয়া একদিন গঙ্গা তীরে গিয়া বসিলেন। দেখিলেন ওই স্থানটুকু ছাড়া গ্রামে নির্ঝঞ্ঝাটে বসিবার আর কোনো স্থান নাই। এদিক ওদিক চাহিয়া হেলিয়া পড়া বটগাছটার নিচে ওই স্থানটুকু তিনি আবিষ্কার করিলেন। গঙ্গা তীরে ওই স্থানটুকু যে তাহার সমস্যার সমাধান করিবে, এ কথা অবশ্য তিনি কল্পনা করেন নাই। কিন্তু বসিবা মাত্র তিনি অনুভব করিলেন, ঠিক কি যে অনুভব করিলেন তাহা বলা শক্ত, তবে একটা অননুভূতপূর্ব আরাম যেন তাহার সত্তাকে সহসা আচ্ছন্ন করিয়া দিল। আকাশের দিকে চাহিয়া সহসা তিনি মুগ্ধ হইয়া গেলেন।
নির্নিমেষে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। উত্তর বাহিনী গঙ্গা সোজা গিয়া উত্তর আকাশে মিশিয়াছে, বামে পশ্চিম আকাশের মেঘমালায় অস্তায়মান সূর্যের বিচিত্র বর্ণমালা, সে বর্ণের আভা গঙ্গার বুকে এবং উত্তর আকাশের স্তূপীকৃত মেঘে প্রতিফলিত হইয়াছে। গঙ্গা চিরকালই বহিতেছে, আকাশে মেঘের আবির্ভাবও কোনো নূতন ঘটনা নহে, কিন্তু সেদিন তাহার চক্ষে সবই যেন বড় নূতন ঠেকিল। তিনি মুগ্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার পর রোজই তিনি ওই স্থানটিতে গিয়া বসেন। গত 10 বছর হইতে প্রত্যহ বসিতেছেন। প্রতিদিন ওই উত্তর আকাশে নূতন ছবি দেখিতে পান। কোনোদিন মেঘ থাকে, কোনোদিন থাকে না। যেদিন থাকে সেদিন নূতন ধরনে থাকে, কখনো একই জিনিসের পুনরাবৃত্তি হয় না। রোজই নূতন ছবি, সে ছবিও চোখের সামনেই ধীরে ধীরে বদলাইতে থাকে। পশ্চিম আকাশেও ঠিক তাই, প্রতিদিনে নূতন ঢং, নূতন দৃশ্য। গঙ্গার তরঙ্গমালাও যেন প্রতিদিন নূতন রূপে সাজিয়ে তাহাকে অভ্যর্থনা করে। বৈকালের এই সময়টুকুর জন্য ভাদুড়ী মহাশয় উন্মুখ হইয়া বসিয়া থাকেন। এই সময়টুকুও যেন অভিনব সাজে সাজিয়া তাহার জন্য অপেক্ষা করে। এই 10 বৎসরে অনেক ঘটনা ঘটিয়া গিয়াছে। তাহার স্ত্রীবিয়োগ হইয়াছে, তাহার মেজ ছেলেটিও আর নাই। প্লেগে আক্রান্ত হইয়া সে সপরিবারে মারা গিয়াছে। যে স্থবিরা ব্রাহ্মণী তাহার বাড়িতে রাঁধুনির কাজ করিত, সে বহু পূর্বেই দেহ রক্ষা করিয়াছে। বাগদি মেয়েটি শ্বশুরালয়ে চলিয়া গিয়াছে। ভাদুড়ী মহাশয় এখন সম্পূর্ণ একা। একবেলা সপাক খান। রান্নার আয়োজন করিতে সকালটুকু কাটিয়া যায়। আহার করিয়া সামান্য একটু বিশ্রাম করেন। তাহার পর গঙ্গার ধারের ওই স্থানটুকুতে গিয়া বসেন। যেদিনের কথা বলিতেছি, সেদিন ভাদুড়ী মহাশয় আহারাদির পর একটা পুরাতন মাসিক পত্রিকা খুলিয়াছিলেন। তাহাতে ঋগ্বেদের অনুবাদ প্রকাশিত হইয়াছিল। তাহাতে তিনি একটা অদ্ভুত জিনিস পাঠ করিলেন। যখন অস্তিত্বও ছিল না, নাস্তিত্বও ছিল না, যখন পৃথিবী ছিল না, পৃথিবীর ঊর্ধ্বে আকাশও ছিল না, তখন কি ছিল? তখন কে সেই মহা অন্ধকারের গর্ভে নিহিত ছিলেন? যখন মৃত্যু ছিল না, অমৃত্যুও ছিল না, দিবারাত্রির বিভেদ ছিল না, তখন সেই নিগূঢ় অন্ধকারের মধ্যে, সেই মহাশূন্যে অপ্রত্যক্ষভাবে তিনি স্পন্দিত হইতেছিলেন। তিনি কালক্রমে তেজরূপে আত্মপ্রকাশ করিলেন। প্রথমে আবির্ভূত হইল কামনা। এই ধরনের অনেক কথা ছিল। পড়িতে পড়িতে ভাদুড়ী মহাশয় ঘুমাইয়া পড়িয়াছিলেন। গঙ্গার তীরে বসিয়া কথাগুলি পুনরায় তাহার মনে পড়িতে লাগিল। মনে হইতে লাগিল, মহাশূন্যের মধ্যেই সৃষ্টি সম্ভাবনা প্রচ্ছন্ন ছিল। তাহার জীবনও তো এখন মহাশূন্য। সেই শূন্যতার মধ্যে কোনো সম্ভাবনা লুকাইয়া আছে কি? তাহার অজ্ঞাতসারেই তাহার মুখে একটা তিক্ত অবিশ্বাসের হাসি ফুটিয়া উঠিল। তিনি উত্তর আকাশের মহাশূন্যে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিলেন। উত্তর আকাশে কিছু দুগ্ধ শুভ্র স্তূপ মেঘ একাধারে স্তূপীকৃত হইয়া পড়িয়াছিল। সহসা ভাদুড়ী মহাশয়ের ভ্রু কুঞ্চিত হইয়া গেল। তাহার মনে হইল, খানিকটা মেঘ আকাশ হইতে খুলিয়া গিয়া যেন তাহার দিকে ভাসিয়া আসিতেছে। একটু পরেই অবশ্য তাহার ভুল ভাঙিল। মেঘ নয়, নৌকার পাল। নৌকাটির দিকেই তিনি চাহিয়া রহিলেন। কতক্ষণ চাহিয়াছিলেন তাহার খেয়াল ছিল না। হঠাৎ লক্ষ্য করিলেন, নৌকাটি খুব কাছে আসিয়া পড়িয়াছে। নিকটের ঘাটেই ভিড়িল। নৌকায় একজন ভদ্রলোক বসিয়াছেন, পাশেই একটি সুন্দরী মহিলা। 4-5টি নানা বয়সের ছেলে মেয়েও রহিয়াছে। ভদ্রলোক নৌকা হইতে নামিয়া ভাদুড়ী মহাশয়কেই প্রশ্ন করিলেন, বলতে পারেন হরনাথ ভাদুড়ীর বাড়ি কোনটা? কেন, তার বাড়ি খুঁজছেন কেন আপনি? আমি তার বড় ছেলে। অনেকদিন বিদেশে ছিলাম, অনেক দিন পর ফিরেছি। কলকাতায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি বললেন বাবা এখানেই আছেন।
কে, নবু? প্রৌঢ় ভদ্রলোক কয়েক মুহূর্ত সবিস্ময়ে ভাদুড়ির মুখের দিকে চাহিয়া রহিলেন। নবকুমার পিতাকে সত্যই চিনিতে পারেন নাই। তাহার পর হঠাৎ পারিলেন এবং আসিয়া প্রণাম করিলেন। এরা কে? আমি রেঙ্গুনে বিয়ে করেছিলাম, সবাইকে নিয়ে এসেছি। সকলে আসিয়া একে একে প্রণাম করিতে লাগিল। পুত্র, পুত্রবধূ, পৌত্র, পৌত্রী সবাই আবার তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। তাহার শূন্য জীবন অপ্রত্যাশিতভাবে আবার পূর্ণ হইয়া গেল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা শূন্যের দান। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।